সেই একই মেটলাইফ স্টেডিয়াম, সেই একই লিওনেল মেসি এবং ঠিক এক দশক আগের সেই একই রক্তক্ষয়ী পুরনো হতাশা। যে স্টেডিয়ামের ঘাসে দাঁড়িয়ে 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে হেরে অঝরে কেঁদে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি, ঠিক 10 বছর পর সেই একই মেটলাইফ স্টেডিয়ামের বুকে আরেকবার নির্মমভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর্জেন্টাইন মহাতারকার ট্রফি ধরে রাখার সোনালী স্বপ্ন। 2026 ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে ইউরোপের অপরাজেয় শক্তি স্পেনের কাছে স্রেফ দুমড়ে মুচড়ে গেল স্ক্যালোনির শিষ্যরা। কিন্তু ফুটবল দুনিয়ার আসল প্রশ্ন হলো, আর্জেন্টিনা কি সত্যিই আজ শুধু ভাগ্য আর রেফারির কাছে হেরেছে, নাকি স্প্যানিশদের আধুনিক কৌশল, অদম্য শক্তি আর মাস্টারমাইন্ড পরিকল্পনার সামনে পুরোপুরি বিধ্বস্ত ও ধূলিসাৎ হয়েছে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা? ম্যাচের অফিসিয়াল স্কোর লাইন হয়তো বলবে আর্জেন্টিনা মাত্র 1 গোলে হেরেছে, কিন্তু 90 মিনিটের সবুজ মাঠের গল্পটা ছিল একদম ভিন্ন ও হৃদয় বিদারক। এক পেশে এই বিশ্বজয়ের মহাযুদ্ধে আর্জেন্টিনাকে বলতে গেলে ফুটবলের কোনো পাত্তাই দেয়নি বিশ্বজয়ী স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত কোচ লিওনেল স্ক্যালোনির সব চেনা ছক আর স্ট্র্যাটেজি কেন স্প্যানিশ আর্মাডার সামনে তাসের ঘরের মতো ধসে পড়ল? টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত উন্মাদনায় থাকা স্পেনকে রুখতে শুরু থেকেই কিছুটা শারীরিক ও আক্রমণাত্মক ফুটবল বেছে নিয়েছিলেন স্ক্যালোনি। প্রথমার্ধ জুড়ে আর্জেন্টিনার একের পর এক ফাউল খেলা আর গতি থামিয়ে দেওয়ার মূল উদ্দেশ্যই ছিল স্পেনের সেই বিখ্যাত টিকিটাকা ও দ্রুত গতির পাসিং ফুটবলকে ধীর ও স্থবির করে দেওয়া। কিন্তু স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তে এবং তার তরুণ দল সেই ফাঁদে বিন্দুমাত্র পা দেননি। তারা নিজেদের ফুটবল দর্শন থেকে একটুও সরে না এসে বল নিয়ন্ত্রণে রেখে ধৈর্য ধরেছে এবং নিখুঁত প্রেসিং চালিয়ে গেছে। সবচেয়ে বড় কথা, স্ক্যালোনির আলবিসেলেস্তাদের নিজেদের অর্ধ থেকেই বের হতে দেয়নি স্পেনের সেই অপ্রতিরোধ্য প্রেস মেশিন। ফুটবলের পরিভাষায় মাঠের এই কৌশলগত পঙ্গুত্বকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। When your strategy relies on stopping the opponent's game, you lose the power to write your own glorious name. যার বাংলা অর্থ দাঁড়ায়, আপনার কৌশল যখন কেবল প্রতিপক্ষকে থামানোর উপর নির্ভর করে, তখন নিজের নামে জয়ের ইতিহাস লেখার ক্ষমতা আপনি হারিয়ে ফেলেন। ম্যাচের রোমাঞ্চকর লড়াই শুরুর আগে বিশ্লেষকরা বলেছিলেন আসল যুদ্ধটা হবে মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে, যেখানে আর্জেন্টিনার ভরসা ছিলেন এনজো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার। কিন্তু স্পেনের মিডফিল্ড কন্ডাক্টর রদ্রি এবং ফাবিয়ান রুইজ সেই মাঝ মাঠে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান। তারা আর্জেন্টিনার প্রতিটা অ্যাটাকিং রুট পুরোপুরি বন্ধ করে দেন, আর একই সাথে চিরতরে সিলগালা করে দেওয়া হয় লিওনেল মেসির পায়ে বল পৌঁছানোর সমস্ত পথ। স্পেন খুব ভালো করেই জানত, মেসিকে যদি সামান্য ফাঁকা জায়গা না দেওয়া হয়, তবে আর্জেন্টিনার আক্রমণ ভাগ তাদের অর্ধেকেরও বেশি ধার হারিয়ে ফেলবে। আর ঠিক সেটাই হলো। মেসিকে সারাক্ষণ ঘিরে রেখেছিলেন একাধিক স্প্যানিশ ডিফেন্ডার, ফলে পুরো ম্যাচে 2-1টি বল পেলেও জাদুকরী কোনো সুযোগ তৈরি করতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। আর্জেন্টিনার হারের পেছনে আরেকটি বড় অনুঘটক ছিল খেলোয়াড়দের তীব্র ক্লান্তি ও চোটের মিছিল। এবারের বিশ্বকাপে নকআউট পর্বে আগেই দুটো ম্যাচ অতিরিক্ত সময় পর্যন্ত খেলে আর্জেন্টিনা শারীরিক ও মানসিকভাবে মারাত্মক পরিশ্রান্ত ছিল। ফলে বয়সের ভারে কিছুটা ধীর হয়ে যাওয়া দলটির পায়ে সেই চেনা তীক্ষ্ণতা বা সতেজতা ছিল না। তার ওপর প্রথমার্ধেই চোটের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় প্রধান ডিফেন্ডার লিসান্ড্রো মার্টিনেজকে, আর দ্বিতীয়ার্ধে চোট পেয়ে বদলি হন আরেক স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো। রক্ষণের পাশাপাশি নিচ থেকে অ্যাটাক বিল্ড আপের ক্ষেত্রে এই দুজন ছিলেন স্ক্যালোনি ট্রাম্প কার্ড। তাদের অনুপস্থিতি আর্জেন্টাইন ডিফেন্সকে এক লহমে ভঙ্গুর করে তোলে। এরপর এনজো ফার্নান্ডেজের সেই বিতর্কিত লাল কার্ড সম্পূর্ণ ব্যাকফুটে ঠেলে দেয় পুরো দলকে। ম্যাচে আর্জেন্টিনা কতটা হাঁসফাঁস করেছে তা স্পষ্ট হয়ে ওঠে ম্যাচের হাড় হিম করা পরিসংখ্যানের দিকে তাকালে। স্পেনের দখলে ছিল ম্যাচের প্রায় 65% বল পজিশন। পুরো ম্যাচে স্পেন স্পেশাল শট নিয়েছে 20টি, যার বিপরীতে আর্জেন্টিনা নিতে পেরেছে মাত্র 2টি শট। আর দুঃসংবাদ হলো, তার একটা শটও স্পেনের 3 কাঠির লক্ষ্যে ছিল না। 117 মিনিট পর্যন্ত আর্জেন্টাইন অ্যাটাক লাইন স্প্যানিশ ডি বক্সে উল্লেখযোগ্য কোনো ভয় সৃষ্টি করতে পারেনি। বিপরীতে পোস্টের নিচে এমিলিয়ানো ডিবু মার্টিনেজ যদি বাজ পাখির মতো শরীর ছুড়ে দিয়ে ঢাল হয়ে দাঁড়াতেন, তাহলে ফাইনালে 4-0 বা 5-0 গোলের লজ্জাজনক হারে মাঠ ছাড়তে হতো আর্জেন্টিনাকে। শুধু ফাইনালে একাই 12টি অবিশ্বাস্য সেভ করেছেন মার্টিনেজ, কিন্তু একজন একা গোলরক্ষক আর কতক্ষণ আস্ত একটা ধ্বংসস্তূপকে টেনে তুলবেন? অন্যদিকে স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের প্লেয়ার সাবস্টিটিউশন সিদ্ধান্তগুলো ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো মাস্টার স্ট্রোক। বদলি হিসেবে নামা তরুণ তুর্কিরাই ম্যাচের আসল পার্থক্য গড়ে দেন। নিকো উইলিয়ামস মাঠে নেমেই দুই প্রান্তে আগুনের গতি বাড়িয়ে দেন। অবশেষে 106 মিনিটে সেই বিধ্বংসী আক্রমণ থেকেই আসে স্পেনের জয়সূচক মেগা গোল। ডান দিক থেকে পেদ্রো পোরোর বিষাক্ত ক্রস, নিকো উইলিয়ামসের জাদুকরী কাটব্যাক আর ফেরান তোরেসের বুলেট ফিনিশিং মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যায় আর্জেন্টাইন প্রতিরোধের শেষ দেওয়াল। ফুটবলের সেই চিরন্তন জেদ ও কৌশলের শ্রেষ্ঠত্ব নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। ট্যাকটিক্স মে ব্রিং ইউ ক্লোজ টু দ্য ফাইনাল ফাইট, বাট ট্রু চ্যাম্পিয়ন্স এক্সিকিউট উইথ অ্যাবসলিউট পাওয়ার অ্যান্ড মাইট। বাংলায় বললে, কৌশল হয়তো আপনাকে ফাইনালে এনে দাঁড় করাতে পারে, কিন্তু খাঁটি চ্যাম্পিয়নরাই মাঠের বুকে শক্তি আর সঠিক পরিকল্পনার চূড়ান্ত রূপ দেয়।
তাহলে ফুটবলের শেষ বিচারে আর্জেন্টিনা ঠিক কোথায় হারল? তারা হারল মাঝ মাঠের আধিপত্যে, হারল নিজেদের পরিকল্পিত আক্রমণ তৈরি করতে না পারায়, হারল 35 পেরোনো মেসির ওপর অতিরিক্ত নির্ভরশীলতায়, আর সর্বোপরি হারল এমন এক আধুনিক স্প্যানিশ ব্রিগেডের কাছে যারা চরম স্নায়ুচাপের মুখেও নিজেদের নিখুঁত ফুটবল দর্শন থেকে এক চুলো বিচ্যুত হননি। প্রিয় দর্শক, স্পেনের এই ঐতিহাসিক বিশ্বজয় এবং আর্জেন্টিনার এমন অল আউট বিপর্যয় নিয়ে আপনাদের অভিমত কি? স্কালোনির রণকৌশলে কি ভুল ছিল, নাকি স্পেনই ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে যোগ্য চ্যাম্পিয়ন? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত ও নিরপেক্ষ বিশ্লেষণ আমাদের অবশ্যই জানিয়ে যাবেন। এবং 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইড তথ্য, ইনডেপথ ট্যাকটিক্যাল অ্যানালিসিস ও সব টাটকা স্পোর্টস আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টান টান উত্তেজনার পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।